বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পদের আলোচনা করব এবং সর্বশেষ পদ ক্রিয়াপদ নিয়ে আলোচনা করব। ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছু সম্পাদন করা বোঝায়, অর্থাৎ যে পদ দ্বারা যাওয়া, হওয়া, খাওয়া, করা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। মোট কথা হলো ক্রিয়া সম্পাদন বোঝায়, কাজ করা বোঝায়, কাজকে নয়, কাজ করাকে বোঝায়, তাকে বলা হয় ক্রিয়াপদ। যেমন আমি ভাত খেয়ে মাদ্রাসায় যাব, এখানে খেয়ে যাব, এই যাবটা হলো ক্রিয়াপদ। কাজ করাকে, কাজ সম্পাদন করাকে বা সম্পন্ন করাকেই ক্রিয়াপদ বলে। প্রামাণ্য সংজ্ঞা দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে যে পদ দ্বারা কোনো বিশেষ কালে সম্পন্ন ক্রিয়া বোঝায়, বিশেষ কালে মানে কি বিশেষ সময়ে ক্রিয়া সম্পন্ন করা বোঝায়, তাহাকে বলা হয় ক্রিয়াপদ। ক্রিয়াপদ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাক্যের অন্তর্গত যে পদে কোনো কালের, কোনো ভাবের ও প্রকারের ক্রিয়ার ব্যাপারে সংঘটন বোঝায় এবং বাক্যের উদ্দেশ্য পদের সহিত যাহা রূপের সঙ্গতি থাকে তাহাকে ক্রিয়াপদ বলে। তার মানে কালের উল্লেখ থাকতে হবে, মানে কোন সময়ের উল্লেখ থাকতে হবে, ভাব অথবা প্রকারের উল্লেখ থেকে যদি ক্রিয়ার সংগঠন বোঝায়, মানে ক্রিয়া দ্বারা কাজ করা বোঝায়। এখানে আমাদের সবসময় দ্বন্দ্ব লাগে, আমরা অনেক সময় বিশেষ্য পদকে ক্রিয়াপদ হিসেবে চিহ্নিত করি। কোন কাজ, এটা হলো কিন্তু বিশেষ্য পদ, কিন্তু কাজ যখন আমরা করব তখন হলো সেটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ মনে রাখতে হবে। সুতরাং আমরা বলতে পারি যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। এবং আমাদের আরো মনে রাখতে হবে ক্রিয়াপদে অবশ্যই একটি কর্তা এবং একটি ক্রিয়ার কালের উল্লেখ থাকতে হবে। তাহলে যে পদ দ্বারা আমরা ক্রিয়াপদ হিসেবে চিহ্নিত করব বা যে পদকে আমরা ক্রিয়াপদ বলবো, ওই পদ বাক্যে যখন ব্যবহৃত হবে তখন দেখা যাবে যে ওই বাক্যের মধ্যে বা ওই পদের মধ্যে উজ্জ্বলভাবে থাকবে একটা ক্রিয়াপদ মানে কর্তা এবং একটা কাল থাকবে, ক্রিয়ার কাল থাকবে, তাহলে তখন সেটা হবে ক্রিয়াপদ। এখন যদি আমরা লেখা শব্দটি একটি কাজ হলেও এটি কিন্তু ক্রিয়াপদ নয়, কারণ এখানে কর্তা এবং কালের উল্লেখ নেই। তাহলে আমরা বলি খেলা, লেখা, পড়া, এগুলো অনেক সময় আমরা বলি যে এগুলো ক্রিয়াপদ। আসলে এগুলো ক্রিয়াপদ নয়, এগুলো হলো বিশেষ্য পদ। দেখো খেলা, এই খেলার মধ্যে কি আছে? কোনো কর্তাও নেই, কোনো ক্রিয়ার কালও নেই, কোনো কালের উল্লেখ নেই। তেমনই দেখো দেখা, পড়া, চলা, এগুলো ক্রিয়াপদ নয়, এগুলোকে বলা হচ্ছে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ। বিশেষ্য পদ। কিন্তু যখন আমরা বলি খেলি, দেখি, পড়ি, তখন এগুলো ক্রিয়াপদ। খেলি, দেখো এর ভিতরে একটা কথা আছে, খেলি বলতে কাক বোঝায়? আমি নিজে, আমি খেলি। খেলি বলতে কি আমি খেলি। ওখানে আমি খেলি, হ্যাঁ, যদি বলা হয় তার মানে ওখানে আরেকজনকে আমরা বলতেছি, ওর ভিতরে উজ্জ্বল আছে, গোপন আছে, অমুক খেলে, মানে রহিম খেলে বা করিম খেলে। আবার যদি আমরা বলি খেলো, তখনও আমরা আরেকজনকে উল্লেখ করে বলি, তার মানে ওখানে আরেকজন আছে। আবার আমি যদি বলি যে খেলি, তাহলে আমি খেলতেছি, তাহলে আমি বর্তমানে খেলি। বলা হয় খেলবো, ওটাও কিন্তু ক্রিয়াপদ হয়।
তার মানে কি, খেলবো এখানে কর্তা হলো আমি, আর কাল হলো ভবিষ্যৎ, এখন নয় পরে খেলবো। অথবা যদি থাকতো খেলতাম, এখানেও কর্তা হলো আমি নিজে, আর কালটা হলো কি অতীত কাল। অতীত। হ্যাঁ, যে আমি আগে খেলতাম। তাহলে সব মনে রাখতে হবে যে পদটা তখনই ক্রিয়াপদ হয় যখন ওই পদের মাঝে একটা কর্তা এবং একটা কালের উল্লেখ থাকে। কর্তা এবং কালের উল্লেখ যখন না থাকবে তখন সেটা ক্রিয়াপদ হবে না, সেটা হবে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য পদ। বিশেষ্য পদ। তো আমি খেলি, এটা বর্তমান, ভবিষ্যৎকাল, অতীতকাল। আমি খেলতাম। খেলতাম বলা হচ্ছে। এর মধ্যে দেখো আমি আসি, আবার বর্তমান কালও আছে, নাকি ভবিষ্যৎ। এটা ক্রিয়াপদ। আবার খেলতাম আমিও আসি, অতীতকালও আছে। খেলি আমি আসি, বর্তমান কালও আছে। তাহলে ক্রিয়াপদ হওয়ার জন্য বড় শর্ত হলো যে ওই পদের মধ্যে একটা কর্তা থাকবে এবং কালেরও উল্লেখ থাকবে, তখনই তাকে বলা হবে ক্রিয়াপদ, নইলে নয়। দেখো তুমি পড়ো বর্তমান কাল, তুমি পড়বে ভবিষ্যৎকাল, তুমি পড়তে অতীতকাল। এই বাক্যগুলোতে আমি তুমি এগুলো হলো কর্তা, আর খেলি পড়ো এগুলো হলো ক্রিয়ার কাল। সুতরাং যে পদ দ্বারা কাজ নয়, কাজ করা বোঝায়, এই জিনিসটাই আমাদের মনে রাখলেই চলবে। যে পদ দ্বারা কাজ নয় কিন্তু কাজ করা বোঝায়, তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। আর আরেকটা জিনিস মনে রাখবে যে ক্রিয়াপদে কর্তা এবং কালের উল্লেখ থাকে। ভাব প্রকাশের দিক থেকে আমরা ক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে দুই ভাগে ভাগ করতে পারি। পরীক্ষা আসতে পারে ভাব প্রকাশ দুই ভাগে ভাগ করে ক্রিয়াপদ কয় প্রকার? আমরা বললাম দুই প্রকার। এক সমাপিকা, দুই প্রকার, আর একটা হলো অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া যে ক্রিয়ায় বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অংশ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া। অর্থাৎ শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়, শ্রোতার আর কোনো আকাঙ্ক্ষাই থাকে না, তাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি নাস্তা করে পড়তে যাব, এখানে যাব হলো সমাপিকা ক্রিয়া। কারণ যখন আমি বলতেছি যে আমি নাস্তা করে পড়তে যাব, তখন আমার মনের ভাবটা কি সম্পূর্ণরূপে প্রকাশ হয়ে গেল। আর যদি খালি বলতাম আমি নাস্তা করে, এই করে কিন্তু অসমাপিকা ক্রিয়া। আমি নাস্তা করে, মনের ভাব প্রকাশ হলো না। আমি নাস্তা করে কি করতে পারি? আমি পড়বো, বসবো, না আমি বাজারে যাব, না আমি মাদ্রাসায় যাব, নাকি ঘুমাতে যাব, এটা কিন্তু আর বললাম না, শুধু বললাম যে আমি নাস্তা করে। তাহলে এটা দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হলো না। কিন্তু যখন আমি বলতেছি যে আমি নাস্তা করে পড়তে যাব, এই যাবটা হলো আমার ক্রিয়াপদ, এবং এই যাবটা কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া।
এখানে আমার মনের ভাব ক্রিয়া দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে, সম্পূর্ণ হয়েছে। তাই এটি হলো সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া প্রয়োগে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না, অর্থাৎ বাক্য শুনে শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্ত হয় না। মানে আকাঙ্ক্ষা জাগে যে আর কি আর কি আর কি, এই ধরনের যদি হয় তাহলে ওই ক্রিয়াপদকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। যেমন আমি ভাত খেয়ে আর কিছু বললাম না, রহিম পরে আর কিছু বললাম না, তাহলে এখানে খেয়ে বা পরে এইগুলো ক্রিয়াপদ দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি। এই খেয়ে বা পরে এই সকল ক্রিয়াপদকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে অবশ্যই অবশ্যই সমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হবে। তাহলে একটা বাক্য যদি আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে যাই তাহলে আমাদেরকে একটা অবশ্যই সমাপিকা ক্রিয়া থাকতে হবে। এবার আসো গঠনের দিক থেকে ক্রিয়ার প্রকারভেদ। তাহলে গঠনের দিক থেকে ক্রিয়াপদকে আমরা কয় ভাগে ভাগ করি? 5 ভাগে। তাহলে গঠনগত দিক থেকে ভালো করে মনে রাখবা যে গঠনগত দিক থেকে ক্রিয়াপদ কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হলো মৌলিক ক্রিয়া। যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি বা প্রত্যয় যোগে গঠিত হয় তাকে মৌলিক ক্রিয়া বলে। তাহলে মৌলিক ক্রিয়া মানে মূল ক্রিয়া কি? যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতুর সঙ্গে মৌলিক ধাতুর সাথে বিভক্তি বা প্রত্যয় যোগে গঠিত হয়, হ্যাঁ, তাকে মৌলিক ক্রিয়া বলে। দেখো এখানে যায়, নীরা মাদ্রাসায় যায়, বা মেয়েটি গান গায়, এই যে গায় বা যায়, তাহলে এখানে দেখো অন্তস্থ অবিভক্তি যুক্ত হয়েছে কার সাথে? ধাতুর সাথে। মৌলিক ধাতু যা হলো মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুর সাথে অন্তস্থ অ এটা বিভক্তি যুক্ত হয়ে হলো যায়। এই যায়কে বলা হচ্ছে মৌলিক ক্রিয়া। অথবা গা অন্তস্থ অ, অন্তস্থ অ দিয়ে আমরা কি হলো গায়, গান গায়, এই গায় হলো মৌলিক ক্রিয়া। তাহলে মৌলিক ক্রিয়া কাকে বলে? যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতুর সঙ্গে বিভক্তি বা প্রত্যয় যোগে গঠিত হয় তাকে মৌলিক ক্রিয়া বলে। যৌগিক ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য কোন ধাতু সংযোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য কোন ধাতু সংযোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন আমাকে যেতে হবে, কাজটা শেষ করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো যেতে এটা কি? অসমাপিকা ক্রিয়া। এখানে অসমাপিকা ক্রিয়া। তাহলে ওর সাথে আমরা আরেকটা নিয়ে আসলাম কি? হবে। আনার কারণে ওইটাকে বলা হচ্ছে যৌগিক ক্রিয়া, মানে দুটা ক্রিয়া পাশাপাশি বসে যায়। তারপরে দেখো মিশ্র ক্রিয়া। বিশেষ্য
বিশেষণ ও বিশেষণ ধনাত্মক অব্যয়ের সাথে। ধনাত্মক বিশেষণ ও বিশেষণ ধনাত্মক অব্যয়ের সাথে। ধনাত্মক বলতে কি আমরা বুঝি যেগুলো দ্বারা একই শব্দ দুইবার ব্যবহার হয় অথবা আওয়াজ হয়, বা মানব সৃষ্ট যে আওয়াজগুলো, এগুলোকে বলা হয় ধনাত্মক। হ্যাঁ, এই যে ধনাত্মক অব্যয়ের সাথে যদি কর, হ, দে, যা, কাট, পা, সার, ধর, মার প্রভৃতি ধাতু যোগে গঠিত ক্রিয়াপদকে মিশ্র ক্রিয়া বলে। যেমন ঝিরঝির বাতাস বইছে। এই যে বইছে, প্রযোজক ক্রিয়া। প্রযোজক একজনের প্রয়োজন বা উদ্যোগে অপরজন কর্তৃক যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। মানে একজনের প্রয়োজন বা উদ্যোগ আরেকজন কর্তৃক যদি সম্পাদন করা হয়। যেমন ধরো তুমি একটা গল্প লিখছো বা নাটক লিখছো, স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? ইয়া চলে গেছে তো, মানে ডিশের লাইন চলে গেছিল, ওয়াইফাই লাইন। ও সেজন্য প্রবলেম হচ্ছে। কি আমরা বললাম যে ধরো তুমি একটা নাটক তৈরি করতেছো, এখন শোনা যাচ্ছে কি? স্যার একটু আস্তে ভয়েস হচ্ছে। আসতে হচ্ছে ওয়াইফাই একটু সমস্যার জন্য ও লাইনে চলে গেছিল। তাহলে ও ধরো একটা নাটক তৈরি করতেছো, এখন এই নাটকটা তুমি টিভিতে দেবে, অথচ তোমার কাছে ধরো মানে অনেক অর্থের দরকার, তোমার কোনো অর্থ নাই। তখন কি করতেছে? তখন আমি ধরো বলতেছি যে তোমার নাটকটা দাও, আমি এটা নাট্যস্থ করার জন্য বা মঞ্চস্থ করার জন্য যা ব্যবস্থা করার দরকার, যা অর্থের দরকার আমি তোমাকে দেব। এই কাজ যে করে তাকে বলা হয় প্রযোজক। মানে আরেকজনকে সে কাজ করার জন্য সহযোগিতা করে, তাকে বলা হয় প্রযোজক। প্রযোজক। হ্যাঁ, তেমনি একজনের প্রয়োজন বা উদ্যোগে অপরজন কর্তৃক যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তাহলে দেখাচ্ছেন হলো প্রযোজক ক্রিয়া। কে দেখাচ্ছেন? মা দেখাচ্ছে। কিন্তু আসলে দেখতেছে কে? শিশু। শিশু। শিশু চাঁদ দেখতেছে, কিন্তু তাকে চাঁদ দেখতে সহযোগিতা করাচ্ছে মা। এই জন্যে এই বাক্যে দেখো, এই বাক্যে শিশু চাঁদ দেখছেন এই কথাটা বলা হয়নি, বলা হয়েছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই দেখাচ্ছেন ক্রিয়াপদের মধ্যে দেখো মাও দেখতেছে, পাশাপাশি শিশুকেও দেখাচ্ছে। এই জন্য দেখাচ্ছেন এই ক্রিয়াপদটাকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তাহলে পরীক্ষায় যদি আসে দেখাচ্ছেন কি ধরনের ক্রিয়াপদ, প্রযোজক, তাহলে আমরা বলবো প্রযোজক ক্রিয়া। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি আমার কথাগুলো? একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। এসে তো আর জোরে গলা ফাইটা বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তাহলে এই বাক্যে শিশু নিজে দেখে না, মা শিশুকে দেখান। এখানে দেখাচ্ছেন হলো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে বলে প্রযোজক কর্তা। উপরে বাক্যে মা হলো প্রযোজক কর্তা। তাহলে যে কাজে সহযোগিতা করে তাকে বলা হয় প্রযোজক। অতএব প্রযোজক কর্তা হলো মা, আর দেখাচ্ছেন হলো প্রযোজক ক্রিয়া। ক্রিয়া। দেখো নাম ধাতুজ ক্রিয়া, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয় শব্দের শেষে বিশেষ্য, বিশেষণ এবং বিশেষণ এবং ধনাত্মক অব্যয় শব্দের শেষে আ প্রত্যয় যোগে যে সাধিত ধাতু পাওয়া যায় তাকে নাম ধাতু বলে। বলে। যেমন দেখো গুনগুন, এই গুনগুনের সাথে দেখো আ যুক্ত হয়েছে, হওয়ার পর কি হলো গুনগুনা। এই গুনগুন কিন্তু ধনাত্মক অব্যয়, তাই না? গুনগুন আমরা বলি গুনগুন, হন হন, হ্যাঁ, শন পন পন, বন বন, এগুলো সব ধনাত্মক। এই ধনাত্মকের সাথে আ যুক্ত হয়ে ধনাত্মক। এখানে কি হলো গুনগুন ধনাত্মক অব্যয় এবং এর সাথে গুনগুন থেকে যুক্ত হয় কি হলো গুনগুনা। এই গুনগুনাকে বলা হয় গুনগুনা নাম ধাতুজ। এই নাম ধাতুর সঙ্গে ক্রিয়া ক্রিয়া। যোগে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া। এখন আমরা বলি ধরো ক্রিয়া। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। হ্যাঁ, এই গুনগুনিয়ে, এই যে গুনগুনিয়ে, এই গুনগুনিয়ে হলো তোমার কি নাম ধাতুজ নাম ধাতু ক্রিয়াপদ। ক্রিয়া। হুম, আচ্ছা, বাক্যে ব্যবহারের ক্ষেত্রে সম্পর্ক বিচারের উপর ভিত্তি করে ক্রিয়াপদের প্রকারভেদ। এবার হলো আমরা যে ক্রিয়াপদটাকে বাক্যে যখন ব্যবহার করি এই সময় তার যে সম্পর্ক, বাক্যের সাথে তার যে সম্পর্ক, এর উপর ভিত্তি করে আমরা ক্রিয়াকে আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তাহলে কর্মপদের ব্যবহারের উপর ভিত্তি করে ক্রিয়াপদকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথমে তো বলছিলাম ভাব প্রকাশের দিক থেকে 2 প্রকার, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। তারপর আমরা পড়ে আসলাম ক্রিয়াপদ আবার 5 ভাগ। এইবার আমরা পড়তেছি ক্রিয়াপদের ব্যবহারের দিক থেকে কয় প্রকার? 3 প্রকার। ক্রিয়া। হ্যাঁ, ক্রিয়াপদ ব্যবহারের উপর ভিত্তি করে 3 5 ভাগ। প্রকার। একটা হলো সকর্মক 3 ক্রিয়া। প্রকার। সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে। কর্ম মানে কি? কাজ। কর্ম মানে কাজ। যে অতএব যে ক্রিয়ার কর্ম থাকে, অর্থাৎ ক্রিয়াপদ যখন কাজ। কোনো বিষয় বা কর্মকে অবলম্বন করে সম্পূর্ণ হয় তাকে সকর্ম ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্রিয়াপদের একটা কাজ থাকে সেই ক্রিয়াকে বলা হচ্ছে সকর্ম ক্রিয়া। যেমন আমরা বলি যে অমুক কাজ করবারে খুব সকর্মা, আর যে কোনো কাজ করে না, কাম করে না, কোনো কিছু করে না, ঘুরে ঘুরে বেড়ায়, তাকে আমরা কি বলি? অকর্মা। কোনো কাজ নাই, কোনো কাজ করতেই পারে না। এখানে সকর্ম এই জন্য বলা হচ্ছে যে এই ক্রিয়াপদের একটা কাজ আছে। যেমন দেখো হাবিব গান করে, এখানে ক্রিয়াপদ কোনটা? গান। গান দ্বারা কি কি বোঝাচ্ছে তোমার? ক্রিয়াপদ হলো করে। আমরা প্রথমে বলছি, ভালো করে মনে রাখো, আমরা প্রথমে বলছি ক্রিয়াপদ আমরা ওই পদকে বলবো যে পদের মধ্যে একটি কর্তা থাকে এবং ক্রিয়ার কালেরও উল্লেখ। গানের ভিতর কি কর্তা আছে?
নাই, কালের উল্লেখ হলো। আবার কালেরও উল্লেখ নাই, কিন্তু করে এর মধ্যে দেখো কালের উল্লেখ আছে এবং ক্রিয়া করে বলতে কি না। আরেকজন, সেটা হাবিব হতে পারে, হুম সেটা করিম হতে পারে, সেটা রহিম হতে পারে, হুম যেকোনো একজন কর্তা আছে এবং কালো ওখানে উল্লেখ আছে। এই জন্য করে হলো ক্রিয়াপদ। তাহলে হাবিব করে, তাহলে ক্রিয়াপদের কাজ কি, কি করে? গান করে। আমরা বলতেছি গান করে, তাহলে ক্রিয়ার কাজটা কি হলো? গান। আমরা গান। বলি যে হাবিব লেখে, তাহলে ওই লেখা ক্রিয়াপদের কিন্তু কোনো কাজ নাই, হুম। তাই না? কি লেখে? হ্যাঁ। নাই। কিন্তু যদি বলি আমরা হাবিব বই লেখে, অথবা হাবিব গান লেখে, অথবা হাবিব কবিতা লেখে, তখন সেই ক্রিয়াপদের কাজ থাকলো একটা বই, একটা গান, একটা কবিতা। তাহলে যে ক্রিয়াপদের কাজ আছে তাহলে আছে। তাকে বলা হচ্ছে সকর্ম ক্রিয়া। হুম। ক্রিয়া। হ্যাঁ, বাক্যে ক্রিয়াপদকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, দেখো কি করে, আমরা উত্তর পাচ্ছি গান করে। সুতরাং গান হচ্ছে করে ক্রিয়ার কর্ম। তাহলে করে যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের কর্ম হলো গান। এই জন্যে এই বাক্যে কে বলেছি আমরা, বা এই ক্রিয়াপদকে আমরা বলতেছি কি, সকর্ম ক্রিয়া। ক্রিয়া। এই ক্রিয়াপদের কর্ম আছে, কর্ম থাকলেই সেটা সকর্ম ক্রিয়া। আর যদি তার কোনো কর্ম না থাকে তাহলে সেটা সকর্ম ক্রিয়া। অকর্ম ক্রিয়া, ও মানে তো বুঝিচ্ছ যার কর্মই নাই, অর্থাৎ হুম। যে ক্রিয়াপদের কোনো কর্ম থাকে না, যে কোনো কর্ম ক্রিয়াপদের থাকে না। কর্ম থাকে না, অর্থাৎ যে ক্রিয়া শুধু কর্তাকে অবলম্বন করে ঘটে, যার কোনো কর্ম নেই, তাকে অকর্ম ক্রিয়া বলে। যেমন মেঘ ডাকে, ময়ূর নাচে, এই বাক্য দুটিতে কোনো কর্মপদ নাই। মেঘ ডাকে, ডাকার কি কাজ আছে? নাই। যদি আমরা বলতাম মেঘ গুড় গুড় করে ডাকে, তাহলে দেখতে যে ডাকার একটা কাজ আছে, কি? গুড় গুড়। অতএব এখানে যেহেতু সে কাজ নাই, এই জন্য ডাকে বা নাচে, এই সকল ক্রিয়াপদকে বলা হচ্ছে অকর্ম ক্রিয়া। আর একটা ক্রিয়াপদ আছে, সেটা হলো দ্বিকর্ম ক্রিয়া। দ্বি মানে কি? দুই। যে দুই। ক্রিয়াপদের দুইটা কর্ম থাকে, যে ক্রিয়াপদের দুটি কর্ম থাকে, তাকে বলা হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া। দ্বিকর্ম। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে বললাম যে ক্রিয়াপদের কাজ থাকে তাকে বলা হচ্ছে সকর্ম ক্রিয়া, আর যে ক্রিয়াপদের কাজ নাই তাকে বলা হচ্ছে অকর্ম। সেটা হচ্ছে অকর্ম। আর যে ক্রিয়াপদের দুটি কাজ আছে তাকে বলা হচ্ছে দ্বিকর্ম। যেমন শিক্ষক শিক্ষার্থীদেরকে পাঠ দিচ্ছেন, সেটা হচ্ছে দ্বিকর্ম। বাক্যে শিক্ষার্থীদেরকে ও পাঠ, এই দুটি হলো কর্ম। দেখো কিভাবে এখানে দিচ্ছেন, এটা হলো ক্রিয়াপদ, আর এখানে কর্তা হলো শিক্ষক। হুম। শিক্ষক কাদেরকে দিচ্ছেন? শিক্ষার্থীদেরকে দিচ্ছেন। শিক্ষার্থীদেরকে। আবার যদি বলি শিক্ষক কি দিচ্ছেন? পাঠ দিচ্ছেন, মানে পড়াচ্ছেন। পাঠ দিচ্ছে। তাহলে এই বাক্যে দেখো দুটা কর্ম আছে এই পাঠের, মানে দিচ্ছেন। এই দিচ্ছেন ক্রিয়াপদের দুটা কর্ম, একটা শিক্ষক শিক্ষার্থীদেরকে দিচ্ছেন, আবার আরেকটা হলো শিক্ষক পাঠ দিচ্ছেন। পাঠ দিচ্ছেন। তাহলে শিক্ষার্থীদেরকে একটা কর্ম, পাঠ একটা কর্ম। এই দুটা কর্ম কার? দিচ্ছেন ক্রিয়াপদের।
এই জন্য দিচ্ছেন হলো দ্বিকর্মক ক্রিয়া। এই বাক্যে ক্রিয়া। দিচ্ছেন, কিন্তু সর্বোপরি দিচ্ছেন কিন্তু আবার দ্বিকর্মক ক্রিয়া নয়। যদি খালি আমরা বলতাম শিক্ষক পাঠ দিচ্ছেন, তাহলে কিন্তু দ্বিকর্মক ক্রিয়া হতো না। না, দুইটা কি আছে? তখন কি হতো? সকর্মক ক্রিয়া হতো। কিন্তু এই বাক্যে আমরা বলতেছি শিক্ষক শিক্ষার্থীদেরকে পাঠ দিচ্ছেন। পাঠ দিচ্ছে। এখানে দুটা কর্ম আছে দেখেই এই বাক্যকে আমরা বলতেছি দ্বিকর্মক ক্রিয়া। তাহলে আমরা আসলে কয়েকটা জিনিস ভালো করে মনে রাখলেই আমাদের ক্রিয়াপদটা চেনা হবে। বিশেষ করে কয়েকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। একটা হলো সকর্মক ক্রিয়া কাকে বলে, অকর্মক ক্রিয়া কাকে বলে, দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে। যে ক্রিয়াপদের কাজ আছে বা কর্ম আছে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। যে ক্রিয়াপদে দুইটি কাজ আছে সে ক্রিয়াপদকে বলা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। আর যে ক্রিয়াপদের কোনো কাজই নাই সেটা অকর্মক ক্রিয়া। আর একটা জিনিস মনে রাখতে হবে যে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। পরীক্ষা এখানে বেশি আসে যে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়, যে ক্রিয়াপদ হ্যাঁ অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় বা মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হচ্ছে আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্য সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, শ্রোতার কিছু জানার ইচ্ছা থাকে বা আকাঙ্ক্ষা হয়, তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। এই কয়েকটা, এই মোটামুটি 5টা ক্রিয়াপদ ভালোভাবে মনে রাখলেই তোমাদের ক্রিয়াপদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা, আমাদের যে পদ আলোচনা করছিলাম এই পদ আপাতত শেষ। এখন আমি তোমাদেরকে শব্দের উপরে আরেকটা ক্লাস নিতে চাইছি। আগামী ক্লাস তোমরা যেহেতু বললে বুধবার, আমি বুধবারের দিন তোমাদের আরেকটা ক্লাস নেব শব্দের উপরে। নেওয়ার পর শব্দ এবং পদ এই দুটার উপরে দেখি একটা পরীক্ষা নেওয়া যায় কিনা, তোমাদেরকে আমি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে? ঠিক আছে।